জানি এই বিয়েটা খুব হঠাৎ করেই ঠিক হচ্ছে। হয়তো আপনার কাছেও পুরো বিষয়টা বেশ অপ্রত্যাশিত, কিন্তু একটা সম্পর্কের সূচনা মিথ্যে বা অস্পষ্টতা দিয়ে হোক সেটা আমি চাই না। তাই সব ঠিকঠাক হওয়ার আগে আমার আপনাকে কিছু কথা বলা প্রয়োজন। সে কোনো কথা বললো না, চুপচাপ নিজের হাতের আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে রইল। জংশক একটু সামনে ঝুঁকে নিচু কণ্ঠে আবার বলল, আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, খুব গভীরভাবে ভালোবাসতাম। বাসতাম বললে হয়তো ভুল হবে, সত্যি বলতে আমার হৃদয়ের কোথাও সে এখনো রয়ে গিয়েছে। কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন আমার বাবা মা চান আমি বিয়ে করে সংসারী হই, নতুন করে জীবন শুরু করি। আমি বুঝতে পারি, যেহেতু আমি তাদের একমাত্র ছেলে, তাই আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, অনেক আশা। সন্তান হিসেবে তাদের এই চাওয়াটাকে আমি অস্বীকার করতে পারি না। তাই নিজের মনকে অনেক বুঝিয়ে এই বিয়েতে রাজি হয়েছি। কিন্তু আমি আপনাকে কোনো অন্ধকারে রাখতে চাই না, কোনো প্রকার জোর করতে চাই না। আপনি কি এমন একজন মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবেন, যার অতীতের একটা বড় অংশ অন্য কারো নামে লেখা ছিল? জংশকের এই খোলাখুলি স্বীকারোক্তির পর ঘরে এক ভারী নীরবতা নেমে এলো। তবে তে কোনো উত্তর দিতে পারলো না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। তার মাথার ভিতর স্মৃতির ঝড় বইতে শুরু করলো। জংশকের জীবনে কে ছিল বা কে আছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল, সবার জীবন কতটা সহজ, কতটা পরিষ্কার। চাইলেই সব অতীত খুলে বলে ফেলা যায়, কিন্তু তার নিজের জীবন, সে তো চাইলেও নিজের উপর ঘটে যাওয়া অন্যায়ের কথা কাউকে বলতে পারে না। আর বলবেই বা কি করে? জংকুক তো তার অতীত নয়, সে তার বর্তমান। জংকুক তাকে এমন এক সম্পর্কে আটকে রেখেছে যা থেকে মুক্তি পাওয়া যায় না, আবার ধরে রাখাও যায় না। জংশুকে তো তাও অতীত আছে, কিন্তু তের ভবিষ্যৎ বলতেও কিছু আছে কি? তের নীরবতা দীর্ঘ হতে দেখে জংশুক কিছুটা অস্বস্তিতে পড়লো। সে আলতো কণ্ঠে আবার বলল, কি হলো তে? আপনি এভাবে চুপ করে আছেন যে? আমার কথায় কি মাইন্ড করলেন? বিশ্বাস করুন, আপনার এই বিয়েতে আপত্তি থাকলে আমি কিছুতেই এই বিয়ে করবো না। আপনার যদি আপত্তি থাকে তাহলে নির্দ্বিধায় বলতে পারেন। তিনি নিজের ভিতরে সব অস্বস্তিকে একপাশে ঠেলে দিয়ে একটা শুকনো রূপ দিল। চোখ তুলে জংশুকের দিকে তাকিয়ে নিজেকে ভীষণ শান্ত দেখানোর চেষ্টা করলো। তারপর বলল, না, আমার কোনো আপত্তি নেই, বরং আপনার সততা দেখে ভালো লাগছে। আপনার এই সততার জন্য ধন্যবাদ। তের এই ঝটপট আর অবিচল উত্তরে জংশুক বেশ অবাক হলো, কারণ সে ভেবেছিল তে সময় নেবে বা বিয়ে থেকে পিছিয়ে যাবে। সে তের কাছ থেকে এমন উত্তর আশা করেনি। তাই সে তের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে কিছু একটা বলতে যাবে। ঠিক তখনই বারান্দার দরজায় একজোড়া পরিচিত পায়ের শব্দ পাওয়া গেল। পায়ের প্রতিটি শব্দ যেন তের বুকের ভিতর হাতুড়ির মতো গিয়ে বিঁধল। জংকুক এসে দাঁড়িয়েছে দরজার মুখে, তার এক হাতে একটা পানির গ্লাস, যা থেকে বরফের টুংটাং শব্দ হচ্ছে। আর তার ঠোঁটের কোণে ঝুলে আছে সেই চিরচেনা বিষাক্ত হাসি। জংকুকের দৃষ্টি তের কাঁপতে থাকা শরীরের উপর কিছুক্ষণ আটকে থেকে তারপর জংশুকের দিকে ঘুরে গেল। আহা, ডাক্তার সাহেব, আমার বোনটা কিন্তু ভীষণ লাজুক টাইপের। ওকে এত কঠিন প্রশ্ন করে ভয় পাইয়ে দিবেন না তো। আর তাছাড়া তে পরিবারের মানুষজন ছাড়া একা থাকতে ভীষণ ভয় পায়। আড়ালে বা অন্ধকারে একা থাকলে ভীষণ হাঁসফাঁস করে। আমাকে ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারে না, তাই না তে? জংকুকের কথায় লুকিয়ে থাকা ডাবল মিনিং বুঝতে তের এক সেকেন্ডও সময় লাগলো না। অতীত আর বর্তমানের সব আতঙ্ক যেন একসাথে তাকে ঘিরে ধরলো। তার পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। তবে জংশুক ঘরের পরিবেশের এই টানটান উত্তেজনা টের পেল না। জংকুকের এই অদ্ভুত আচরণকে তিনি নিজেকেই এক ভাইয়ের কৌতুক আর খুনসুটি ভেবে হেসে উড়িয়ে দিল। আরে না 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 জংকুক, ভয় পাওয়ার মতো কিছু তো বলিনি। যাই হোক, বেশি প্রশ্ন করে আপনাকে আর বিরক্ত করছি না মিস্টার। জংকুক তের দিকে এক পলক তাকিয়ে একটা বাঁকা হাসি উপহার দিয়ে জংশুকের দিকে ফিরল। তাহলে বরং নিচে যাওয়া যাক, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ অবশ্যই, চলো নিচে যাওয়া যাক। নিচে বসার ঘরে লি জংশুক ও তার পরিবার থেকে দারুণ পছন্দ করলো। হাসি মুখে পরম তৃপ্তি নিয়ে তারা তের পরিবার থেকে বিদায় নিল। তাদের চলে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত স্বস্তির পরিবেশ তৈরি হলো। নামজুন আর জিনের মুখ দেখে মনে হচ্ছে যেন বহু বছরের জমানো এক পাহাড় সম পাথর তাদের বুক থেকে নেমে গেছে। কতদিন পর তাদের মুখে এক চিরতে প্রশান্তির হাসি দেখা গেল। তারা মনে মনে ভেবে নিলেন, অনেক ঝড়ঝাপটার পর এবার হয়তো তের জীবনে সত্যিকারের একটা স্থায়ী সুখের ঠিকানা হতে যাচ্ছে।
অন্যদিকে লি জংশুকরা বাসায় চলে যেতে জঙ্কুক নিজের ঘরে ঢুকে গেল। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে একটা সিগারেট ধরালো, তারপর শহরের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে এক হিমশীতল জেদ। সে ফোনটা বের করে ডায়াল করলো একটা পরিচিত নাম্বার। কয়েকবার রিং হওয়ার পর অপাশ থেকে ঘুম ঝাড়ানো কণ্ঠে একজন বলে উঠলো, জঙ্কুক বল, এত রাতে কিছু কি হয়েছে? যা হওয়ার তা তো হয়েছেই। কাজটা কাল সকালে উঠে সেরে ফেলতে হবে সুগাম। ওরা দেখে দেখে গিয়েছে আর বেশ পছন্দও করেছে, যদিও পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। যাই হোক, এবার তুই তোর কাজটা সেরে ফেল, একদম দেরি করা যাবে না, বুঝেছিস? জঙ্কুক, কাজটা কি ঠিক হচ্ছে? তুই প্রতিবার এমন করিস, আমি এবার আর কিছু করতে পারবো না। মানে মানে তুই যখন বিদেশে ছিলি তখন তুই আমাকে তোর বিয়ে ভাঙতে বলেছিস, আমি ভেঙেছি, কিন্তু আর না, এবার তুই দেশে ফিরেছিস, এখন আর ওর বিয়ের সম্বন্ধ আনার কি প্রয়োজন? হয় তুই ওকে বিয়ে কর অথবা ওকে সারা জীবনের জন্য মুক্ত করে দে। এভাবে মেয়েটার জীবনে কলঙ্ক লেপে দেওয়ার কোনো মানে হয় না। মানছি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তোর জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি, কিন্তু তুই তো আমার পর কেউ নয়। ওকে আমি ছোট থেকে দেখে আসছি, ওকে আমি নিজের ছোট বোনের মতো ভালোবাসি, স্নেহ করি। ওর নামে এসব নোংরা কথা আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো না। এবার হয় তুই ওকে বিয়ে কর অথবা অন্য কাউকে ওকে বিয়ে করতে দে। এই নোংরা কথাগুলো আমি ওর সম্পর্কে কিভাবে পাত্রপক্ষের কাছে বলবো? তুই বলতো নোংরা কথা। সুগা, তুই ভুলে যাচ্ছিস এগুলো কোনো কাল্পনিক গল্প বা বাজে কথা নয়, এগুলো সত্যি। দেখ, আমি তোর ক্ষতি করতে চাই বা তাকে আমার নিয়ন্ত্রণে রাখতে চাই, তার মানে এই নয় যে আমি পুরো দুনিয়ার সামনে ওকে অসম্মান করব। আমি চাই না এই সত্যিগুলো বা ছবিগুলো বাইরের অন্য কেউ দেখুক। তোর উপর আমার ভরসা আছে বলেই তোকে কাজটা করতে দিচ্ছি। তবু জঙ্কুক, আমি আর এসব পারবো না। পারবি না? এই বলছিস তুই তাকে নিজের বোনের মতো ভালোবাসিস, আর এখন বলছিস ওর ভালোর জন্য এইটুকু করতে পারবি না? জঙ্কুক, তুই কি পাগল হয়ে গেছিস? এটার ভালোটা কোথায়? তাহলে শোন, তুই যদি না যাস তবে কাল সকালে এই ছবিগুলো আমি পাত্রপক্ষের কাছে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেব, তখন তারা এই ছবিগুলো দেখবে। তুই কি সত্যিই চাস তোর ছবিগুলো অন্য কেউ দেখুক? তুই কি চাস অন্য কেউ তোর ব্যাপারে এই কথাগুলো বলুক? তুই কি চাস পুরো সমাজ তোকে অসম্মান করুক? কথাটা শুনে সুগার নিঃশ্বাস যেন আটকে গেল। সে জানে জঙ্কুকের জেদ চেপে গেলে সে কতটা রুটলেস হতে পারে। ও যদি সত্যি ছবিগুলো সবাইকে দেখিয়ে দেয় তবে তে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। অগত্যা নিজের ভেতরে সব আত্মগ্লানি চেপে রেখে সুগা ভারী গলায় বলল, ঠিক আছে, তুই আবারও জিতে গেলি। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে যাচ্ছি। জঙ্কুক কোনো উত্তর না দিয়ে ঠোঁটের কোণে এক চিলতি বিজয়ের হাসি ফুটিয়ে ফোনটা কেটে দিল। পরের দিন সকালে মিস্টার গং ও তার পরিবার অত্যন্ত আনন্দের সাথে নিজের বাসায় ফিরে এলেন। কথাবার্তা শেষ করে লি জংশুক তার জরুরি ডিউটির জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ঠিক তখনই মিস্টার গং এর দরজায় বেল বাজলো। কাজের লোক গিয়ে দরজা খুলে দিতেই ভিতরে প্রবেশ করলো সুগা। তার চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি আর অপরাধবোধ। মিস্টার গং সুগাকে দেখে কিছুটা অবাক হলেও বেশ সৌজন্য দেখিয়ে বসতে বললেন। আরে সুগা, তুমি কেমন আছো? এত সকালে হঠাৎ? কোনো বিশেষ কারণ নাকি? কিন্তু জংশুক তো এইমাত্রই হাসপাতালে চলে গেল। সুগা সোফায় বসে হাত দুটো শক্ত করে চেপে ধরলো, গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, মিস্টার গং, আমি আসলে আজকে জংশুকের কাছে আসিনি। আমার আপনার সাথে কিছু কথা আছে। আমার সাথে? নিশ্চয়ই, বলো কি বলতে চাও। তার আগে বলো কি খাবে। আমি আসলে কোনো কুশল বিনিময় করতে আসিনি মিস্টার গং। কি ব্যাপার সুগা, এনিথিং সিরিয়াস? আসলে কাল রাতে আপনারা যে মেয়েটিকে দেখে এলেন সেই তের ব্যাপারে আমার কিছু জরুরি কথা বলার ছিল। বিয়েটা নিয়ে আপনারা আরো একবার ভেবে দেখলে ভালো হয়। মিস্টার গং সুগার কথা শুনে হালকা হাসলেন। তিনি হাত নেড়ে সুগাকে থামিয়ে দিয়ে বললেন, ওহো, তুমি কি তের পরিবারের ব্যাপারে বলতে এসেছো? আসলে জংশুকের কপাল ভালো, তোমাদের মতো বন্ধু আছে। কিন্তু কি বলতো, নামজুন আগেই আমাদেরকে সবকিছু খুলে বলেছে। তে যে ওদের নিজের সন্তান নয়, নামজুন ওকে ছোটবেলায় কুড়িয়ে পেয়ে লালন পালন করে বড় করেছে, সেসব আমরা জানি। এর কোনো বংশ পরিচয় নেই, সেটাও আমরা জানি। জংশুক নিজেও জানে। এ নিয়ে আমাদের পরিবারের বিন্দুমাত্র আপত্তি নেই। মেয়েটার মনটা ভালো, দেখতেও সুন্দরী।
এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। সুগা এক মুহূর্ত থামলো। মিস্টার গং এর এই ইতিবাচক ধারণা দেখে তার মনের ভিতর অপরাধবোধ আরো বেড়ে গেল। উফ ঝঙ্কুক, তুই কেন যে এমন করিস? মেয়েটার যদি এখানে বিয়ে হতো কত ভালো হতো, কত সুখে থাকতো, অন্তত তোর চেয়ে শান্তিতে রাখতো। কি হলো সুগা, কিছু ভাবছো? না মানে মিস্টার গং, আপনি ভুল ভাবছেন। আমি তের কোনো জন্ম পরিচয় বা পালিত সন্তান হওয়ার গল্প আপনাকে শোনাতে আসিনি। আমি এসেছি জঙ্কুক আর তের মধ্যকার গোপন সম্পর্কের আসল চেহারাটা আপনাকে দেখাতে। আপনি যা ভাবছেন সত্যিটা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তে আর জঙ্কুকের সম্পর্ক মানে ওরা তো পালিত ভাই বোন, তাই না? বললাম না, আপনি যা ভাবছেন বিষয়টা তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। তুমি কি বলতে চাইছো সুগা? মিস্টার গং এর স্তম্ভিত মুখের দিকে তাকিয়ে সুগা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভেতরের অপরাধবোধ চেপে রেখে সে তার পকেট থেকে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো। আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, মেয়েটা ভীষণই নিরীহ আর ভালো মনের, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনারা জঙ্কুককে তো চিনেন। আপনি যেহেতু নামজুন আঙ্কেলের খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই জঙ্কুকের জেদ সম্পর্কে আপনার ভালোই ধারণা থাকার কথা। আসলে আজ থেকে কয়েক বছর আগে জঙ্কুক থেকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে, সহজ কথায় বলতে গেলে ও থেকে রেপ করেছিল। কি কি বললে তুমি? আমার কথাটা পুরোটা শেষ করতে দিন আঙ্কেল। সেই ঘটনার পর কলেজ থেকে জঙ্কুককে বহিষ্কার করা হয় এবং পরিবার থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল, যার কারণে ও দীর্ঘদিন বিদেশে ছিল। মিস্টার গং যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চোখ কপালে তুলে বললেন, কিসব আজে বাজে কথা বলছো তুমি? এসবের প্রমাণ কোথায়? তুমি কি আদৌ বুঝতে পারছো তুমি কত বড় একটা অপবাদ দিচ্ছ? সুগা টেবিলে রাখা খামটা খুলে কয়েকটা ছবি ও অফিসিয়াল কিছু কাগজ মিস্টার গং এর সামনে এগিয়ে দিল। এগুলো দেখুন আঙ্কেল, তাহলেই সবটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এগুলো তখনকার ছবি যেখানে